আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লগ। আজকে নিয়ে এলাম খুবই সহজ আর মজাদার একটি দেশি রান্না নিয়ে হাজির হয়েছি। তাজা পুঁই শাক আর দেশি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আজ রান্না করব। দারুণ স্বাদের একটি ঘরোয়া পদ, অল্প কিছু উপকরণ দিয়ে আর ঘরোয়া মশলাতেই তৈরি হবে এই মজার রান্না। পুঁই শাক আর চিংড়ির এই সুন্দর কম্বিনেশনটা রান্না হলে যে কি দারুণ গ্রান আর স্বাদ হয় সেটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। দেখুন, চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকে সহজ ও সুস্বাদু রেসিপি দেশি রান্না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে রেখে দিয়েছি। আর দেখুন, তাজা পুঁই শাক একদম আগাগুলা নসনসের ডগাগুলো কেটে নিয়েছি আমি। তো সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন তেলটা গরম হবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ আগেই কুচি করে রেখে দিয়েছি, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিব, তবে অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। হালকা লাল লাল হইলেই হয়ে যাবে, বেশি ভাজা একদম ভালো না। আর আজকে যেহেতু পুঁই শাকের এই রেসিপিটা এতটা মজাদার হয়, পুঁই শাক চিংড়ির এই রেসিপিটা আপনারা যদি না খান তাহলে হয়তো বা বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মরিচের গুঁড়াগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া খুবই ঝাল, এটা হলো আপনার কারেন্ট মরিচ বলে, তাই বেশি মরিচের গুঁড়া দেওয়া একদমই যাবে না। আমি অল্প পরিমাণে হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম। দুইটারই খুবই হলুদের রং আর গুঁড়োর রং। তো দেওয়ার পরে আরেকটু ভেজে নিলাম, তখন আরও সুন্দর একটা কালার চলে আসলো। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব, এখানে মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু যেন ভেজে নেওয়া হয়, তাহলে সুন্দর একটা কষানোর তরকারি একটা সুন্দর ফ্লেভার আসে। আর যদি মশলাটা ভেজে না নেওয়া হয় তাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো আমি মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাই একটু নরম হয়ে গেছে। আজকে বাটার টাইম ছিল না, তাই ব্লেন্ডারে বেটে নিয়েছি। তো আমি এখন মশলাটা খুব সুন্দর করে তেলের ভিতরে ভেজে ভেজে নিব, যেন কোনো রকমেরই গন্ধ না থাকে। বন্ধুরা অবশ্যই মশলাটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর তরকারির ফ্লেভারটা আসে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিব। আর পানি অ্যাড করে দিয়ে মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে যেমন কালারটা সুন্দর হয়, দেখতে যেমন খেতেও কিন্তু দারুণ হয়। তাই দেরি না করে এখনই আপনারা বাজার থেকে পুঁই শাক ও চিংড়ি মাছ কিনে আনুন আর একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন। আমি এখানে দেশি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো সবগুলো বেছে রেখে দিয়েছিলাম আগেই, তার জন্য একটু কালারটা লাল লাল হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেশি চিংড়ি কিন্তু স্বাদই অন্যরকম। আমরা যারা খেয়েছি তারা জানি যে দেশি চিংড়ি মাছের স্বাদ কিন্তু একদমই ভোলার মতো না। তো আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে দিলাম। নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব আলুগুলো আমি কেটে নিয়েছি, একদম মোটাও না আবার একদম চিকনও না, ঠিক মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। যেহেতু এখানে শাক ব্যবহার করব, তাই বেশি মোটা বা একদম চিকন করাও যাবে না, তাহলে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাই আমি মাঝারি সাইজের করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো কেটে নিয়ে এখন আলু এখানে দেওয়ার পরে আলুগুলোর সঙ্গে ভালো করে চিংড়ি মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। কিছুক্ষণ অবশ্যই এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন আলুটা ভালোভাবে ভাজা হয়। তো যখন আমার ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু পুঁই শাকটা একদমই জ্বালা কচি, তাই পুঁই শাকটাতে বেশি পানির প্রয়োজন পড়বে না, আলুটাতে একটু পানি লাগতে পারে। তাই আমি আলুটা ভালো করে আগেই কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম রসুনের কোয়া। রসুনগুলো আমি ভালোভাবে ছিলে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। রসুনের কোয়াটা যদি আপনারা না চান স্কিপ করতে পারেন,
তবে আমার বাচ্চারা সবাই খুবই পছন্দ করে, তাই আমি রসুনের কোয়াটা সবসময় দেওয়ার চেষ্টা করি। এখন আমি ঢাকিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর চলে এলাম। দেখুন বন্ধুরা, আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এভাবে নেড়ে চেড়ে দিলাম, আরও কিছুক্ষণ রান্না করে নেব নেড়ে চেড়ে দেওয়ার পর, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। তা আবারও চলে এলাম কিছুক্ষণ পর। দেখুন এখন কিন্তু কালারটা একদমই চেঞ্জ, একদম তেল বের হয়ে গেছে। দেখে বুঝতে পেরেছেন এখানে কোনো রকমের আর পানি নেই। তাই আমি আলুটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পুঁই শাকগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখে বুঝতে পারতেছেন একদম ডগডগা লগাগুলো, মানে যত পরিমাণ জ্বালা আছে, জ্বালা জিনিস পুঁই শাক দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে। তাই অবশ্যই জ্বালা পুঁই শাকটা নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে তাহলে তরকারি স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আর মোটা পুঁই শাকটা নিতে গেলে দেখবেন যে ডাঁটাগুলো সিদ্ধ হয় না, পাতাগুলো গলে যায়। এই জন্য কিন্তু একদমই মোটাটা নেওয়ার চেষ্টা করবেন না, দেখবেন যেটা আগা আছে ওইটাই দিয়েই রান্না করবেন। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে এই চিংড়ি মাছ রেসিপিটা রান্না করেছিলাম, আর আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে চিংড়ি মাছের এই রেসিপিটা। জানি আপনারাও খুব পছন্দ করেন। আর যারা ভাবতেছেন এখনও রান্না করেননি যে কেমন হবে, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে কতটা স্বাদ হয় এই চিংড়ি মাছের রেসিপিটি। আমি ঢাকিয়ে দিলাম, ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু এখনও কোনো রকমের পানি অ্যাড করিনি। শাকের ভেতরে যেটুকু পানি ছিল সেই পানিটা দিয়ে কিন্তু আমি এতক্ষণ রান্না করে নিলাম। প্রথম অবস্থায় কোনো পানি দেওয়ারই প্রয়োজন হয় না, কারণ শাক থেকে এমনিতেই পানি বের হয়ে আসে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে অফ ক্যামেরাতে লবণ দিয়ে দিয়েছিলাম, লবণের কথাটা বলা হয়নি। তো দেখুন শাকটা এমনিতেই দেখে কতটা সুন্দর লাগতেছে। তো আমি এখন এই পর্যায়ে পানিটা দিয়ে দিব, ভালোভাবে পানিটা দিয়ে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, পানিটা দেওয়াতে কালারটা কতটা সুন্দর আসছে দেখে বুঝতে পেরেছেন যে রেসিপিটা তাহলে কতটা লোভনীয় হবে, ভাবতে পেরেছেন কখনো? তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে প্লিজ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক অনেক রেসিপি দেওয়া আছে, অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, তাহলে আপনি কোনো না কোনো ভিডিও দেখে উপকৃত হতে পারেন। তা আমি এখন আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যেন নিচে লেগে না যায়, লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি আবারও ঢাকিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ পর চলে এলাম। দেখুন বন্ধুরা, আমার প্রায় রান্না কিন্তু হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। আমি কিন্তু একদমই পানি রাখবো না, পানি রাখতে গেলে আমার মনে হয় ভালো লাগে না, তাই আমি শাকে কখনোই পানি রাখি না। তো দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে, হয়তো বা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না, কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছিল বন্ধুরা। দেখুন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো, কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি। এখন আমি বাটিতে সার্ভ করব, আপনাদের মাঝে তুলে দেখাচ্ছি। দেখুন একে একে আমি পুঁই শাকগুলো কিন্তু সমস্তটা নামিয়ে একটা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তা এরকম লোভনীয় রেসিপি কার না ভালো লাগে বলুন? তো এরকম লোভনীয় রেসিপি থাকলে কিন্তু খাসির মাংসেরও প্রয়োজন পড়ে না, গরুর মাংসেরও প্রয়োজন পড়ে না। এই রেসিপিটা থাকলেই, যদি চিংড়ি মাছের পুঁই শাক রেসিপি থাকে, তাহলে নিমিষেই 3 প্লেট ভাত খেয়ে নেবেন, অন্য আর কোনো সবজি বা কোনো তরকারির কোনো প্রয়োজনই পড়বে না। তো এরকম রেসিপি থাকলে আর কোনো তরকারি কেমনে প্রয়োজন পড়ে বলুন? তাই দেরি না করে আজকেই রেসিপিটি একবার হলেও তৈরি করুন, দেখবেন যে কতটা মজাদার। আর তরকারি কালার যেমন শাকটা কিন্তু একদমই সবুজ কালার নষ্ট হয়নি, দেখুন সবুজ কালারটাও কিন্তু বজায় রয়েছে। অনেক সময় কি হয়, আমরা অতিরিক্ত জাল করার কারণে রান্নাটা কালার নষ্ট হয়ে যায়। তো যে কোনো জিনিস পারফেক্টভাবে হলে কালারটাও সুন্দর হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।